হরে কৃষ্ণ। কামোদা একাদশী ব্রত কবে পালন করতে হবে? 29শে মার্চ নাকি 30শে মার্চ? তো এই বিষয়ে আজকে আমরা কথা বলবো। চৈত্র মাসের শুক্লপক্ষিয়া একাদশী ব্রতের নাম হলো কামোদা একাদশী ব্রত। আর যে একাদশী ব্রত মাহাত্ম্য কথা বরাহ পুরাণে বর্ণনা করা হয়েছে। তো আজকে আমরা এই কামোদা একাদশী ব্রতের বিভিন্ন প্রশ্ন উত্তর নিয়ে জানবো। কেন এই একাদশী ব্রত আমরা পালন করব, এই একাদশী ব্রত পালনের ফল কি, একাদশী ব্রত মাহাত্ম্য কথা সম্বন্ধে সঙ্গে আলোচনা করব। আর পালনের সময়সূচি নিয়ে তো আলোচনা অবশ্যই করব। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা আপনারা দেখবেন। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। তো রামনবমীর দুদিন পরেই এই একাদশী ব্রতটি পালন করতে হবে, অর্থাৎ কামোদা একাদশী ব্রত আমাদের পালন করতে হবে 29শে মার্চ রবিবার এবং পালন করতে হবে 30শে মার্চ সোমবার। তো প্রথমে আমরা আলোচনা করব এই কামোদা একাদশী ব্রত আমাদের কেন পালন করতে হবে আর এই একাদশী ব্রত পালনের ফল। প্রথমেই বলি, এই একাদশী ব্রত সর্বপাপ বিনাশক ও পুণ্য প্রদানকারী একটি ব্রত। যদি কোনো ব্যক্তি এই কামোদা একাদশী ব্রতের দিন শ্রদ্ধাপূর্বক ভক্তি সহকারে কামোদা একাদশী ব্রত মাহাত্ম্য কথা পাঠ ও শ্রবণ করে, তাহলে সেই ব্যক্তি বাজপেয় যজ্ঞের মতো ফল লাভ করতে পারে। এই কামোদা একাদশী ব্রত শুধুমাত্র পাপ বিনষ্ট করে না, সাথে সাথে ব্রহ্ম হত্যার মতো মহাপাপ এই একাদশী ব্রত পালনের ফলে বিনষ্ট হয়ে যায়। শুধুমাত্র এখানেই শেষ নয়, এই কামোদা একাদশী ব্রত পিশাচত্ব মোচনকারী একটি ব্রত। আমরা প্রত্যেকেই জানি, স্বামী যদি কোনো পুণ্য কর্ম করে তাহলে সেই পুণ্যের ভাগ স্ত্রী অর্ধেক পায়, আর এই কারণে স্ত্রীকে অর্ধাঙ্গিনী বলা হয়েছে। কিন্তু স্ত্রী যদি কোনো পুণ্য কর্ম বা পাপ কর্ম করে তাহলে সেই পুণ্য বা পাপের ভাগ স্বামী কিন্তু পায় না। আর এখানে হচ্ছে একটা বোনাস পয়েন্ট, যদি কোনো স্ত্রী তার স্বামীকে পুণ্যের ভাগ দিতে চায় তাহলে তাকে এই একাদশী কামোদা একাদশী ব্রতের দিন ভক্তি সহকারে এই একাদশী ব্রতটি পালন করতে হবে এবং সেই একাদশী ব্রতের ফল স্বামীর উদ্দেশ্যে সে পুরোপুরি অর্পণ করে দিতে হবে। শুধুমাত্র এখানে স্বামী স্ত্রীর ক্ষেত্রে বা স্ত্রীর ক্ষেত্রেই এটা প্রযোজ্য নয়। যদি আপনি মনে করেন পিতৃপুরুষ, পিতা মাতা, ভাই বোন যাদের উদ্দেশ্যেই চান না কেন, তাদের উদ্দেশ্যেই আপনি একাদশী ব্রত পালন করে তাদের উদ্দেশ্যে যদি একাদশী ব্রতের ফল অর্পণ করে দেন, তাহলে সেই ব্যক্তি পিশাচত্ব দূর, অর্থাৎ সেই ব্যক্তি পাপ থেকে কিন্তু মুক্তি লাভ করতে পারে। অর্থাৎ যদি আপনি চান আপনার স্বামীকে পাপ থেকে মুক্তি দিতে বা তার পিশাচত্ব দূর করতে, তাহলে অবশ্যই আপনি একাদশী ব্রতটি ভক্তি সহকারে পালন করে আপনার স্বামীর উদ্দেশ্যে সেই ফল অর্পণ করতে পারেন। ঠিক যেরকম ভাবে ললিতা তার স্বামী ললিতের উদ্দেশ্যে অর্পণ করেছিল। এবার বলি, আপনারা এই কামোদা একাদশী ব্রতটি কিভাবে পালন করবেন। যদি সঠিকভাবে এই কামোদা একাদশী ব্রত পালন করতে চান এবং সম্পূর্ণ ফল লাভ করতে চান আর সেই ফলের ভাগ অন্যকে অর্পণ করতে চান, তাহলে অবশ্যই নির্জল উপবাস করতে হবে। হ্যাঁ, শাস্ত্রে এরকমটাই বলা হয়েছে। আর যদি আপনি কামোদা একাদশী ব্রত নিজের জন্য করেন, তাহলে অন্যান্য একাদশী ব্রতের মতো ফল, সাবু এসব আহার করেও আপনি একাদশী ব্রতের উপবাস করতে পারেন। এছাড়া সারাদিন তো বেশি বেশি করে হরিনাম জপ, গীতা পাঠ, ভাগবত পাঠ, তারপরে তুলসী সেবা, তুলসী কীর্তন করা আর একাদশী মাহাত্ম্য তো অবশ্যই পাঠ করতে হবে। আর যেটা করবেন, এই দিন যতটা সম্ভব মৌনতা বজায় রাখার চেষ্টা করবেন। পরনিন্দা, পরচর্চা, সমালোচনা এগুলি থেকে দূরে থাকবেন। নিজেকে যতটা পারবেন ভগবানের কথার মধ্যে ডুবিয়ে রাখবেন এবং এই দিনটাই পুরোপুরি ভগবানের কাছে নিজেকে আত্মসমর্পণ করে দেওয়ার চেষ্টা করবেন। আমরা মানুষ, আমরা কখনোই পারি না পুরোপুরি ভগবানের কাছে আত্মসমর্পণ করে দিতে, কিন্তু একাদশী ব্রতের দিন অন্তত পক্ষে এই দিনটা ভগবানের কাছে নিজেকে পুরো বিলীন করে দেবেন, ভগবানের শ্রীচরণে নিজেকে পুরো অর্পণ করে দেবেন। এবার চলুন আপনাদের কামোদা একাদশী ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করাই। কামোদা একাদশী চৈত্র মাসের শুক্লপক্ষের কামোদা একাদশী ব্রত মাহাত্ম্য কথা বরাহ পুরাণে বর্ণিত আছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে বাসুদেব, আপনি কৃপা করে আমার কাছে চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর মহিমা কীর্তন করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এই একাদশী ব্রত সম্পর্কে এক বিচিত্র কাহিনী বর্ণনা করছি, আপনি এক মনে তা শ্রবণ করুন। পূর্বে মহর্ষি বশিষ্ঠ মহারাজ দিলীপের কৌতূহল নিবারণের জন্য এই ব্রতকথা কীর্তন করেছিলেন। ঋষি বশিষ্ঠ বললেন, হে মহারাজ, চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কামোদা। এই তিথি পাপনাশক ও পুণ্যদায়িনী। পূর্বকালে মনোরম নাগপুরে স্বর্ণনির্মিত গৃহে বিষধর নাগেরা বাস করত। তাদের রাজা ছিলেন পুণ্ডরিক। গন্ধর্ব, কিন্নর ও অপ্সরাদের দ্বারা তিনি সেবিত হতেন। সেই পুরী মধ্যে অপ্সরা শ্রেষ্ঠ ললিতা ও ললিত নামে গন্ধর্ব স্বামী স্ত্রী রূপে ঐশ্বর্যপূর্ণ এক গৃহে পরম সুখে দিন যাপন করত। একদিন পুণ্ডরীকের রাজসভায় ললিত একা গান করছিল। এমন সময় ললিতার কথা তার মনে পড়ল। ফলে সঙ্গীতের স্বর, লয়, তাল, মানের বিপর্যয় ঘটল।
কর্কটক নামে এক নাগ ললিতের মনোভাব বুঝতে পারল। কানের ছন্দভঙ্গের ব্যাপারটি সে পুণ্ডরিক রাজার কাছে জানালো। তা শুনে সর্পরাজ ক্রোধ ভরে কামাতুর ললিতকে, ওরে দুর্মতি, তুমি রাক্ষস হও বলে এই অভিশাপ দান করলো। সঙ্গে সঙ্গে সেই ললিত ভয়ঙ্কর রাক্ষস মূর্তি ধারণ করল। তার হাত 10 যোজন বিস্তৃত, মুখ পর্বত গুহা তুল্য, চোখ দুটি জ্বলজ্বল করছে আগুনের মতো, ঊর্ধ্বে 8 যোজন বিস্তৃত প্রকাণ্ড এক শরীর সে লাভ করল। ললিতের এরকম ভয়ঙ্কর রাক্ষস শরীর দেখে ললিতা মহা দুঃখে চিন্তায় ব্যাকুল হলেন। স্বেচ্ছাচারী রাক্ষস ললিত দুর্গম বনে ভ্রমণ করতে লাগলো। ললিতা কিন্তু তার সঙ্গ ত্যাগ করল না। ললিত নির্দয়ভাবে মানুষ ভক্ষণ করত। এই পাপের ফলে তার মনে বিন্দু মাত্র শান্তি ছিল না। পতির সেই দুরবস্থা দেখে ব্যথিত চিত্তে রোদন করতে করতে ললিতা গভীর বনে প্রবেশ করলো। একদিন ললিতা বিন্ধ্য পর্বতে উপস্থিত হলো। সেখানে ঋষ্য শৃঙ্গ মুনির আশ্রম দর্শন করে মুনির কাছে হাজির হলো। তার চরণে প্রণাম করে সেখানে দাঁড়িয়ে রইল। মুনিবর জিজ্ঞাসা করলেন, হে সুন্দরী, তুমি কে, কার কন্যা, কি কারণেই বা এই গভীর বনে এসেছো, তা সত্য করে বলো। তদুত্তরে ললিতা বলল, হে প্রভু, আমি বীর কন্যা, গন্ধর্বের কন্যা, আমার নাম ললিতা। আমার পতির পিশাচত্ব দূর হয় এমন কোনো উপায় জানবার জন্য এখানে এসেছি। তখন ঋষি বললেন, চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা নামে যে একাদশী আছে, তুমি সেই ব্রত যথাবিধি পালন করো। এই ব্রতের পুণ্যফল তোমার স্বামীকে অর্পণ করলে তৎক্ষণাৎ তার সমস্ত পাপ বিনষ্ট হবে। বশিষ্ঠ ঋষি বললেন, হে মহারাজ দিলীপ, মুনির কথা শুনে ললিতা আনন্দ সহকারে কামদা একাদশী পালন করলো। তারপর ব্রাহ্মণ ও বাসুদেবের সামনে পতি উদ্ধারের জন্য আমি যে একাদশীর ব্রত পালন করেছি তার সমস্ত ফল আমার পতির উদ্দেশ্যে অর্পণ করলাম। এই পুণ্যের প্রভাবে তার পিশাচত্ব দূর হোক। এই কথা উচ্চারণ মাত্রই ললিত শাপমুক্ত হয়ে দিব্য দেহ প্রাপ্ত হলো। পুনরায় গন্ধর্ব দেহ লাভ করে ললিতার সাথে সে মিলিত হলো। তারা বিমানে করে গন্ধর্ব লোকে গমন করলো। হে মহারাজ দিলীপ, এই ব্রত যত্ন সহকারে সকলেরই পালন করা কর্তব্য। এই ব্রত ব্রহ্মহত্যা, পাপ বিনাশক এবং পিশাচত্ব মোচনকারী। এই ব্রত কথা শ্রদ্ধাপূর্বক পাঠ ও শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। তো আপনারা কামদা একাদশীর ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করলেন। এবার কামদা একাদশী ব্রতের পালনের সময়সূচি জেনে নিন। পশ্চিমবঙ্গের পালনের সময়সূচি হচ্ছে ভোর 5:31 থেকে সকাল 7:09 মধ্যে পালন করতে হবে। আর বাংলাদেশের পালনের সময়সূচি ভোর 5:53 মধ্যে সকাল 7:39 মধ্যে অবশ্যই পালন করে নিতে হবে। অন্যান্য একাদশী ব্রতের পালনের সময় অনুযায়ী এই একাদশী ব্রতের পালনের সময় কিন্তু অনেকটাই কম। তাই যতটা সম্ভব চেষ্টা করবেন দ্বাদশীর দিন প্রাতঃ স্নান সেরে তাড়াতাড়ি ভগবানকে সেবা পূজা দিয়ে সেই প্রসাদ গ্রহণ করতে। আর যদি একান্তই না পারেন তাহলে পুরীর জগন্নাথ মন্দিরের অথবা বৃন্দাবনের কোনো যদি প্রসাদ থেকে থাকে তাহলে সেই প্রসাদ গ্রহণ করে অবশ্যই একাদশী ব্রতের পালন করে নেবেন। তো আপনারা প্রত্যেকে অবশ্যই চেষ্টা করবেন এই কামদা একাদশী ব্রত পালন করার এবং ভক্তি সহকারে ভগবানের শ্রীচরণে নিজেকে অর্পণ করে দেওয়ার। ভিডিওটা তাহলে আজকে এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় নিতাই, জয় গৌর।